ট্রেনিং ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। এই ট্রেনিং ভিডিওতে আমি কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং সম্পর্কে বলবো। তো প্রাইমারিলি আসলে কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজিস এই সম্পর্কে এই ট্রেনিং ভিডিওতে বলা হবে। এই সিরিজে আমাদের ৩টা পার্ট থাকবে আরকি। সো পার্ট 1 এ মেইনলি কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজিস এই সম্পর্কে বলা হবে। তো মানে আইডিয়াগুলো ইন জেনারেল যারা আইটি প্রফেশনাল তাদের কাজে লাগবে ফর শিওর। এবং গ্রেড 9 থেকে শুরু করে গ্রেড 12 পর্যন্ত যে আইসিটি এর যে স্টুডেন্টগুলো আছে যে নতুন সিলেবাস অনুযায়ী তাদেরও কাজে লাগার কথা আরকি। স্পেশালি গ্রেড 11-12 এর কাজে লাগবে ফর শিওর নতুন সিলেবাস অনুযায়ী যেটা আছে। আর ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের হয়তো কাজে লাগবে, যারা আইসিটি কোর্সটা পড়তেছেন তাদের জন্য তো কাজে লাগবে। এ নিয়ে যাই হোক, আমার নাম হচ্ছে সাইদ আহমেদ। আমি জাস্ট এটসেট্রা টেকনোলজিস এর আন্ডারে কনসাল্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। এটা আসলে আমারই কোম্পানি। আর এটা হচ্ছে যে আমার কোম্পানির ওয়েবসাইট, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট। এবং আপনি আপনি আমাকে এই ইমেল অ্যাড্রেসে রিচ করতে পারবেন আরকি। সো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আমার আন্ডার গ্র্যাজুয়েট আছে, মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্সের উপর পড়াশোনা করছি আরকি। সো এনিওয়ে দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, ক্যানাডা অ্যাড্রেস, অ্যান্ড এটা গাজীপুরের অ্যাড্রেস। তো আসলে যেটা আছে, ইন জেনারেল কোয়েশ্চেন থাকলে আসলে এখানে ইমেল পাঠানোই ভালো। নরমাল ওয়েবসাইট রিলেটেড অ্যাক্সেস করতে পারতেছেন না বা টেকনিক্যাল প্রবলেম, এই যেটা সমস্যার জন্য তো এখানে ইমেল পাঠানোটা ভালো হবে, কন্ট্যাক্ট করাটা ভালো হবে। আর যদি আপনাদের মনে করেন যে যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড কোনো এনকোয়ারি থাকে বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো এনকোয়ারি থাকে, তাহলে তো আমাকে ইমেল করতে পারেন আরকি। সেখানে আমরা আমাদের নিজস্ব কিছু ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে লিখছি। এখানে আমরা আমাদের কিছু ট্রেনিং ভিডিওগুলো আমরা এখানে দিয়ে থাকি। ট্রেনিং ভিডিও, আর্টিকেল, কমপ্লিট কোর্স, লেসন্স, বিভিন্ন ধরনের এলিমেন্ট এখানে থাকে, ট্রেনিং এলিমেন্ট এখানে থাকতেছে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কনসার্ন থাকে, আপনি হয়তো এখানে প্রশ্ন করতে পারেন, কেউ না কেউ হয়তো অ্যান্সার করবে। আমাদের অফলাইন আইটি ট্রেনিং সার্ভিস ইন ক্যানাডা। যাই হোক, কমিউনিকেশন সিস্টেম, আসলে কমিউনিকেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? কমিউনিকেশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি আর কি, যেহেতু আমরা আইটি এবং আইসিটি নিয়ে কথা বলতেছি, একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ডাটা ট্রান্সফার যেটা আছে, এটাকে আমরা কমিউনিকেশন সিস্টেম বলতেছি। অথবা একটা কম্পিউটার থেকে অন্য কোনো ডিভাইসে ডাটা ট্রান্সফার, ডাটা, ইনফরমেশন, ভয়েস, এগুলো ট্রান্সফার, এগুলোকে আমরা কমিউনিকেশন সিস্টেম বলতেছি। অন্য আরেকটা কথা বলা যায় যে আসলে টেলিফোনের থ্রুতে যে আমরা ভয়েস ট্রান্সফার করতেছি, কথা বলতেছি, বা মোবাইল সিস্টেমের, ওগুলো আসলে কমিউনিকেশন সিস্টেমের আন্ডারেই পড়তেছে আর কি। তো এখন কমিউনিকেশন সিস্টেমের থ্রুতে আমরা যে ডাটা অথবা ইনফরমেশন অথবা ভয়েস বা ভিডিও পাঠাচ্ছি, তো এগুলো কি হচ্ছে যে মানে সোর্স থেকে ডেস্টিনেশন, উৎস থেকে গন্তব্যে পৌঁছানোর সময় কিছু মিডিয়া ইউজ করতেছে। এই মিডিয়াটা কি হতে পারে যে আপনার টেলিফোন লাইনের থ্রুতে হচ্ছে, বা বিভিন্ন ধরনের ক্যাবলের থ্রুতে হচ্ছে। তারপর মনে করেন যে ফাইবার অপটিক ক্যাবল যেটা আছে, লাইট রশ্মি যেটা আছে, ওটার থ্রুতে ট্রান্সমিট হচ্ছে। মাইক্রোওয়েভের থ্রুতে ট্রান্সমিট হচ্ছে। রেডিও ওয়েভ যেটা আছে, রেডিও ওয়েভের থ্রুতে ট্রান্সমিট হচ্ছে, যাচ্ছে আর কি, প্রেরণ হচ্ছে। তো আমরা দেখতেছি জাস্ট কিছু কমিউনিকেশন মিডিয়া এখানে বলা আছে। তো এখানে আমরা যেটা করতেছি যে একটা কমিউনিকেশন সিস্টেমের এক্সাম্পল দেওয়া আছে। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা ট্রান্সফার কমিউনিকেশন যে সিস্টেম, সেই সম্পর্কে এক্সাম্পল দেওয়া আছে। এটা আসলে কম্পিউটার দুইটা রিমোট কম্পিউটার, এবং এটা মনে করেন যে ইন্টারনেট অথবা মনে করেন যখন পাবলিক টেলিফোন সিস্টেমের থ্রুতে যখন কমিউনিকেশনটা হইতো, ওই ধরনের একটা সিস্টেম দেখা আছে। মনে করেন ডায়াল আপ সিস্টেম, ডায়াল আপ কম্পিউটার যখন ছিল তখন সেই কমিউনিকেশন সিস্টেমটা কীভাবে কাজ করতো। তো আপনার কম্পিউটার উৎস যেটা আছে, এখান থেকে ডাটা বা ইনফরমেশন যেটা, সেটা কি মডেমে যাইতো। মডেম কি করতো, এই সিগন্যালটাকে, ডাটাটাকে কি করতো, যে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতো। এখন আমরা কম্পিউটারের তথ্যটা কি ডিজিটাল সিগন্যাল, আর টেলিফোন লাইনে যে সিগন্যালটা আছে সেটা হচ্ছে আপনার অ্যানালগ সিগন্যাল। এখন ডিজিটাল সিগন্যাল যেটা আছে সেটাকে হয়তো 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করা। আর অ্যানালগ সিগন্যাল যেটা আছে এটা হয়তো আপনার যে একটা কন্টিনিউয়াস ভোল্টেজ স্ট্রিম যেটা আছে, কন্টিনিউয়াস সিগন্যাল অ্যাম্প্লিটিউড, ডিফারেন্ট অ্যাম্প্লিটিউডের সিগন্যাল থাকে আর কি, কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, কন্টিনিউয়াসলি ডিক্রিজিং, এই ধরনের একটা অ্যানালগ সিগন্যাল যেটা আছে, ওই সিগন্যালের থ্রুতে পাস হচ্ছে। এবং রিসিভিং ইন গন্তব্যের দিকে কি হচ্ছে যে মডেম
অ্যানালগ সিগন্যালকে আপনার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতেছে এবং সেটা কম্পিউটারে মানে আপনি পাচ্ছেন আর কি। তো এটা জাস্ট একটা সিম্পল কমিউনিকেশন সিস্টেম যেটা মডেম ইউজ করতেছে, ডায়াল আপ মডেমের থ্রুতে এটা কাজটা হচ্ছে, এবং কম্পিউটার টু কম্পিউটার রিমোট অঞ্চলে মানে দূরবর্তী ডিস্টেন্সের মধ্যে, রিমোট বলা যায় না আসলে, মানে বলতে চাচ্ছি যে একটা মানে দূরবর্তী স্থানে মানে পাবলিক টেলিফোন সিস্টেমকে ইউজ করে এই কমিউনিকেশন সিস্টেমটা কাজ করতেছে আর কি। যেটা হলো জাস্ট রিটেন, মানে আগে যা বললাম এটা আসলে লেখা হয়েছে এখানে, কম্পিউটার টু কম্পিউটার থ্রু মডেম, এটা মানে কমিউনিকেশন সিস্টেমের এক্সাম্পল। মানে টেলিফোন সিস্টেমকে ইউজ করতেছি এখানে, মানে সোর্স কম্পিউটার যেটা আছে মানে উৎস কম্পিউটার থেকে ডাটাটা কি হচ্ছে যে মানে উৎস কম্পিউটার থেকে মডেমে যাচ্ছে, মডেম এটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেছে, তারপরে টেলিফোন লাইনের উপর দিয়ে সেটা রিসিভিং ইন গন্তব্যে যাচ্ছে, ওখানে আরেকটা মডেমের থ্রুতে এই অ্যানালগ সিগন্যালটা কি করতেছে আপনার ডিজিটাল সিগন্যালে পরিণত হচ্ছে এবং ডিজিটাল সিগন্যালটা কম্পিউটারে সাপ্লাইড হচ্ছে, মানে কম্পিউটারে যাচ্ছে আর কি। এখন কম্পিউটার যে সফটওয়্যার যেটা পার্ট মানে রিসিভিং সফটওয়্যারটাকে অ্যাকসেপ্ট করবে আর কি। আচ্ছা, এখন এখানে আমরা মানে ডাটা কমিউনিকেশন সিস্টেম যেটা আছে, ডাটা কমিউনিকেশন সিস্টেমের কিছু মানে কনসেপ্ট আলোচনা করবো আর কি। তার মধ্যে একটা কনসেপ্ট যেটা হচ্ছে যে ডাটা কমিউনিকেশন সিস্টেমের এলিমেন্টগুলো কি, উপাদানগুলো কি কি থাকে। সোর্স, মানে সোর্স উৎস যেটা আছে, আমাদের আগের এক্সাম্পল আমরা যেটা বুঝলাম যে এখানে উৎসটা হচ্ছে কম্পিউটার, কারণ কম্পিউটার থেকে আমরা ডাটাটাকে ট্রান্সফার করতেছি আর কি, সোর্স। তো ট্রান্সমিটার মানে যে প্রেরণের কাজটা করতেছে, মডেম যেটা আছে, মডেম আমাদের আগের এক্সাম্পলে মডেম যেটা আছে এটা হচ্ছে আপনার ট্রান্সমিটার হিসেবে কাজ করতেছে। যে কোনো কমিউনিকেশন সিস্টেমে নর্মালি একটা ট্রান্সমিটার থাকে আর অনেক ক্ষেত্রে ট্রান্সমিটার এবং রিসিভার দুটো একসাথে থাকে, ট্রান্সসিভার বলে। আচ্ছা, কমিউনিকেশন চ্যানেল, কমিউনিকেশন মিডিয়াম, আমাদের এক্সাম্পলে টেলিফোন লাইনটা কমিউনিকেশন চ্যানেল বা কমিউনিকেশন মিডিয়াম, যার থ্রুতে মানে ডাটাটা রিলে ট্রান্সফার হচ্ছে আর কি, রিলে যাচ্ছে, পরিবহন হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কমিউনিকেশন চ্যানেল। রিসিভার, যেখানে ডাটাটা গিয়ে পৌঁছাইতেছে মানে গন্তব্য, ডাটাটা যে রিসিভ করতেছে সেটা হচ্ছে আপনার আরেকটা মডেম। তো এখানে এই মডেম যেটা আছে সে রিসিভার হিসেবে কাজ করতেছে আর কি। ডেস্টিনেশন, আমাদের আগে এক্সাম্পলে ডেস্টিনেশনটা হচ্ছে কম্পিউটার, এটা। আচ্ছা, এখন মানে ডাটা কমিউনিকেশন আরেকটা কনসেপ্ট হচ্ছে ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথ বলতে কি বোঝায়? ব্যান্ডউইথ আসলে এটা মানে স্পিডের সাথে রিলেটেড, মানে কত স্পিডে ডাটা যাচ্ছে ওটাই আর কি, বা ডাটা ট্রান্সফার রেট যেটা আছে ওটাকে ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন স্পিড ওটা বলা হচ্ছে আর কি। তো ব্যান্ডউইথটা তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, আর একটা হচ্ছে যে ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড মানে সংকীর্ণ ব্যান্ড, বোঝা যাচ্ছে যে একটু স্পিড কম হবে। ভয়েস ব্যান্ড বোঝা যাচ্ছে মানে কথা ট্রান্সফার করার জন্য যে স্পিড দরকার আর কি, মানুষের ভয়েস ট্রান্সফার করার জন্য যে স্পিডটা দরকার সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড, মানুষের ভয়েস, মিউজিক এগুলো আর কি। ব্রড ব্যান্ড বোঝা যাচ্ছে একটু ব্রড, মানে স্পিডটা অনেক ওয়াইড, অনেক মানে ভালো স্পিড আছে আর কি এখানে। ন্যারো ব্যান্ডের আপনার ডাটা ট্রান্সফার হচ্ছে যে 45 to 300 বিট পার সেকেন্ড, 45 থেকে 300 বিট পার সেকেন্ড। একটা বিট মানে একটা ডিজিট, একটা বাইনারি ডিজিট, 0 আর 1, পার সেকেন্ডে 45 থেকে 300টা। লো স্পিড বোঝা যাচ্ছে, এক্সাম্পল টেলিগ্রাফ যেটা আছে একটা ন্যারো ব্যান্ড কমিউনিকেশন সিস্টেমের এক্সাম্পল। ভয়েস ব্যান্ড, এখানে কি হচ্ছে যারা ট্রান্সফার স্পিড হচ্ছে আপনার 9600 বিট পার সেকেন্ড হচ্ছে। টেলিফোন লাইন এটা এই স্পিড ইউজ করা হচ্ছে, কম্পিউটার টু প্রিন্টার কমিউনিকেশন এটা ইউজ করা হচ্ছে, এই রেঞ্জের স্পিডটা থাকে আর কি। ব্রডব্যান্ড, ব্রডব্যান্ডে আপনার ডাটা ট্রান্সফার স্পিড থাকে মিনিমাম হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড। 1 মেগাবিট মানে 1 মিলিয়ন বিট পার সেকেন্ড, আপনার হচ্ছে যে 1024 বিটে হবে গিয়ে 1 কিলোবিট, 1024 কিলো বিটে হবে 1 মেগাবিট পার সেকেন্ড। আপনার ব্রডব্যান্ড কমিউনিকেশনে নর্মালি কি করা হচ্ছে, কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, তারপরে মনে করেন যে মাইক্রোওয়েভ ওভেন, ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স টেকনোলজি যেটা আছে এটা আসলে ব্রডব্যান্ডের মধ্যেই পড়তেছে। স্যাটেলাইট কমিউনিকেশনস এন্ড মাইক্রোওয়েভ কমিউনিকেশনস, এটা আপনার ব্রডব্যান্ডের মধ্যে পড়তেছে। মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন আসলে মানে মাইক্রোওয়েভ সিগন্যাল যেটা আছে ওটা ইউজ করে। মাইক্রোওয়েভ কমিউনিকেশন হয়তো মানে স্যাটেলাইটের ছাড়াও হইতে পারে আর কি, পয়েন্ট টু পয়েন্ট। আচ্ছা, এখন ডাটা ট্রান্সমিশন যেটা হচ্ছে এটা কি মানে
মেথড আর কি, মানে ডাটা যে ট্রান্সফার হচ্ছে, পরিবহন হচ্ছে, কি কি সিস্টেমে সেটা হইতে পারে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আর এটা হচ্ছে সিনক্রোনাস, আর এটা হচ্ছে আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস এটা আসলে যেটা আছে মানে সোর্স আর ডেস্টিনেশন মানে একই স্পিডে নাই, মানে একই সাথে সামঞ্জস্যপূর্ণ না, মানে ইংলিশ টার্মটা আসলে বেশি মেক সেন্স করে আর কি আমার কাছে। এখন যাই হোক, হয়তো এক্সপ্লেন করলে বোঝা যাবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যেটা হবে যে ডাটা ট্রান্সফারের কোনো সুনির্দিষ্ট কোনো স্পিড ঠিক ওই রকম নাই আর কি, মানে যেটা বলতে চাচ্ছি যে ডাটাটা একটা রেগুলার স্পিডে যাবে না। মনে করেন আপনি ক্যারেক্টার ট্রান্সফার করতেছেন, একটা ক্যারেক্টার পরে পরের ক্যারেক্টার ঠিক কতটুকু সময় পরে যাবে এটা ফিক্সড থাকবে না। যেরকম মনে করেন কিবোর্ড থেকে আপনি যখন টাইপ করতেছেন, একটা কি চাপার পর আরেকটা কি আপনি কখন চাপবেন, এটা কি হচ্ছে যে এটা আসলে আনডিফাইন্ড, তাই তো, মানে ইররেগুলার। তারপর মনে করেন যে টেলিফোন লাইন কথা বলতেছেন, মানে কন্টিনিউয়াস স্পিড বা মানে বিটুইন ডিলে যেটা আছে এটা একটু ইররেগুলার স্পিড আর কি, সেজন্য অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ইউজ করা হয়। আর অ্যাসিনক্রোনাস এটাকে এই কারণে বলা হচ্ছে যে মনে করেন যেটাকে আমরা কি করতেছি, মানে এক্সটার্নাল ক্লক সিগন্যাল ইউজ করব না, মানে আসলে যেটা হয় অনেক ক্ষেত্রে যেটা মানে ক্লক সিগন্যাল ইউজ করা হয়, সোর্স এবং রিসিভ একটা ক্লক সিগন্যালের থ্রুতে কাজ করে। ক্লক সিগন্যালটাই আসলে ডিটারমাইন করে কখন সেন্ড হচ্ছে এবং কখন রিসিভ হচ্ছে, মানে সেন্ডার আর রিসিভার এই দুইজনকে সিনক্রোনাইজ করার যে কাজটা আছে এটা ক্লক সিগন্যাল ইউজ করে এটা করা হয়। কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ওই ধরনের কোনো ক্লক সিগন্যাল ইউজ করা হয় না, যার কারণে সেন্ডার আর রিসিভারের মধ্যে যে ডাটা মানে পাঠানো এবং রিসিভিং এই দুইটা মানে সিনক্রোনাইজড থাকে না আর কি। এখন মনে করেন যে এক্সেপশন যেটা আছে RS-232, এখানে ক্লক সিগন্যাল ইউজ করা হয়, কিন্তু সেটা হচ্ছে আপনার অ্যাসিনক্রোনাস। যাই হোক, সিনক্রোনাস ট্রান্সমিশন আসলে যেটা হয় যে মানে ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সফার করা হয়, ঠিক আছে। আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে নর্মালি কি করা হচ্ছে যে মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ওটা আসলে কমন। আর সিনক্রোনাস ট্রান্সমিশনে কি করা হচ্ছে যে ডাটা ব্লক বাই ব্লক, মানে অনেকগুলা ডাটা মানে কিছু সংখ্যক ডাটা একসাথে সেন্ড করা হচ্ছে আর কি। আর কম্পিউটার নেটওয়ার্কস মানে কম্পিউটার টু কম্পিউটার যে নেটওয়ার্কগুলো আছে এগুলো নর্মালি মানে সিনক্রোনাস ট্রান্সমিশন ইউজ করে, মনে করেন ইথারনেট, সনেট, টোকেন রিং। সনেট এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক, এটা আসলে নর্মালি ইন্টারনেটের ব্যাকবোনে অথবা মানে খুব বড় অঞ্চলের নেটওয়ার্কের ব্যাকবোনে ইউজ করা হয় নর্মালি, লোকাল এরিয়াতে নর্মালি ইউজ করা হয় না আর কি। আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন আমরা যেটা বললাম মানে কোনো এক্সটার্নাল ক্লক সিগন্যাল থাকে না, কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশনে কি থাকবে, ক্লক সিগন্যাল থাকবে, একটি ইলেকট্রনিক ক্লক থাকবে। ইলেকট্রনিক ক্লক মানে কি করবে, মানে প্রেরক এবং গ্রাহক এই দুজনের মধ্যকার ডাটা সেন্ডিং এন্ড রিসিভিং এটাকে সিনক্রোনাইজড করবে আর কি। যেটা করতেছে যে সিগন্যালটা কি এনশিওর করবে, যেটা মানে শিওর করবে যে সেন্ডার এবং রিসিভার কি আছে যে আর ইন স্টেপ সিনক্রোনাইজড উইথ ওয়ান অ্যানাদার। আর একটা হচ্ছে যে আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশনটা আসলে ওয়ান কাইন্ড অফ সিনক্রোনাস ট্রান্সমিশন, জাস্ট ইমপ্রুভ। এখানে যেটা করা হচ্ছে যে মানে দুইটা ব্লকের মধ্যে যে ট্রান্সমিশন ডিলে, মানে ট্রান্সমিশনের যে মানে দেরিটা হয় ওই দেরিটাকে কমায় ফেলা, ঠিক আছে। দুইটা ব্লকের ট্রান্সমিশনের সময়টাকে মিনিমাইজ করে নেওয়া, যেন খুব বেশিক্ষণ ওয়েট করতে না হয়। এটা কখন ইউজ করা হচ্ছে, রিয়েল টাইম ডাটা ট্রান্সফার যেটা আছে, রিয়েল টাইম ডাটা ট্রান্সফার অথবা হাই কোয়ালিটি অফ সার্ভিস ডাটা ট্রান্সফার, যখন মানে কোয়ালিটি মেনটেন করতে হবে এবং ডাটা রিয়েল টাইমে পৌঁছাতে হবে। কোয়ালিটি মানে ব্যাপারটা আসলে মানে রিলেটেড হইতে পারে না হইতে পারে, তবে মানে রিয়েল টাইম ব্যাপার যেটা আছে, রিয়েল টাইম বলতে আসলে আমরা কি বলতেছি, রিয়েল টাইম বলতে বোঝাচ্ছি যে মনে করেন মনে হবে যে সেন্ডার যখনই ডাটাটা পাঠাচ্ছে রিসিভার তখনই পেয়ে যাচ্ছে, মানে মাঝখানে বিশেষ কোনো দূরত্ব মানে টাইম ডিলে নাই। বিষয়টা এরকম হবে না যে আপনি এখন বলতেছেন 1 ঘন্টা পরে গিয়ে বলতেছে, সেটা না। মনে করেন যে সরাসরি সম্প্রচার যেটা আছে টিভিতে, যখন আপনি সরাসরি সম্প্রচারটা কি রিয়েল টাইম আর কি। আচ্ছা, ডাটা ট্রান্সফার মুড, ডাটা ট্রান্সমিশন বা ডাটা পরিবহনের যে মুডটা আছে এটাকে মানে ডাটা ফ্লো মানে ডাটা পরিবহনের দিক যেটা আছে
ওইটার উপর বেস করে 3টা ভাগে ভাগ করা হয়। এখানে আসলে বলা হচ্ছে যে মানে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন বলতেছি মানে দুইটা ফিক্সড সেন্ডার এবং রিসিভার এর মধ্যে কমিউনিকেশন। এরকম না যে একজন পাঠাইতেছে 10জন শুনতেছে, এরকম না, একজন পাঠাইতেছে এবং একজনই রিসিভ করতেছে। মানে এই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে ডাটাটা কোন দিকে যাচ্ছে, মানে ডাটা ফ্লো, ডাটা পরিবহনের দিক যেটা আছে ওটার উপর বেস করে ডাটা ট্রান্সমিশনের মোডটাকে আমরা 3 ভাগে ভাগ করতেছি। একটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স, আর একটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা কি বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। কারণ সিমপ্লেক্সটা কি আসলে, সিমপ্লেক্সে কি হবে, ডাটা শুধুমাত্র একদিকে যাবে, সবসময় একদিকেই যাবে, কিন্তু ডাটা উল্টা দিকে আসতে পারবে না। মনে করেন রেডিও ট্রান্সমিশন এবং টিভির যে ট্রান্সমিশনটা আছে এটা কি হচ্ছে যে সিমপ্লেক্স। আসলে এটা রেডিও টিভি মানে ব্রডকাস্টিং এখানে, কারণ সোর্স থেকে ডেস্টিনেশনে যাচ্ছে। যাক, সিমপ্লেক্স ইন জেনারেল হচ্ছে যে ওয়ান ওয়ে। আপনি যদি ইন্ডিভিজুয়াল টিভি এবং ইন্ডিভিজুয়াল একটা টিভি সেট আর একটা মানে সেন্টার স্টেশন চিন্তা করেন, তাহলে সেটা মানে 1 to 1-ই বলা যায়, ওয়ান কাইন্ড অফ, কিন্তু আসলে অরিজিনাল সিগন্যালটা আসলে ব্রডকাস্ট হচ্ছে আর কি। ব্রডকাস্ট মানে হচ্ছে যে সবাইকে উদ্দেশ্য করে, সমস্ত টিভিকে, মানে ওই এরিয়াতে, ওই টিভি চ্যানেলের আন্ডারে কাভারেজ এরিয়াতে সমস্ত টিভিকে টার্গেট করেই তো কম্প্যাটেবল স্ট্যান্ডার্ড হওয়া দরকার আছে হয়তো। আচ্ছা, হাফ ডুপ্লেক্স আসলে কি হচ্ছে যে ডাটা দুই দিকে যেতে পারবে, মানে দুইজনেই গ্রাহক এবং প্রেরক হইতে পারবে, তবে একই সময়ে কি করবে, শুধুমাত্র একজন সেন্ড করতে পারবে, মানে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে শুধুমাত্র একজন থাকবে সেন্ডিং মোমেন্টে, আরেকজনকে থাকতে হবে রিসিভিং মোমেন্টে। আবার গ্রাহক যখন প্রেরকের ভূমিকায় চলে আসবে তখন প্রেরককে কি হতে হবে, গ্রাহকের ভূমিকায় যাইতে হবে, মানে দুজন একসাথে সেন্ড করতে পারবে না। উদাহরণ হচ্ছে আপনার ওয়াকি টকি যেটা আছে সেটা হয়তো ইমপ্রুভ কোনো ভার্সন থাকতে পারতো, ইন জেনারেল হচ্ছে যেটা মানে হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি করতে হবে যে আপনার মানে দুইজন যাদের মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে তারা একই সময়ে প্রেরক এবং গ্রাহক দুইটাই হতে পারে, দুইজনে একই সেম মোমেন্ট কি হতে পারে, সেন্ডার এবং রিসিভার হতে পারে। এখানে মনে করেন টেলিফোন সিস্টেম, মোবাইল সিস্টেম, এগুলো কি ফুল ডুপ্লেক্স। এখন একটা ব্যাপার যেটা আছে, তাহলে এটা এটা কি করে যে তারা হয়তো মানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ইউজ করে, যে আপনার সেন্ডার যে ফ্রিকোয়েন্সিতে সেন্ড করতেছে রিসিভার হয়তো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে সেন্ড করতেছে একই সময়, যার কারণে হয়তো তারা মানে নয়েজ করতেছে না, উভয় দুজনের কথা বুঝতে পারতেছে। আচ্ছা, এখন এটা ট্রান্সমিশন মোড, এটা আসলে মানে পরিবহনের দিকের উপর বেস করে না, এখানে আসলে মানে কতজনের উপরে সেন্ড করা হচ্ছে তার উপরে। ইউনিকাস্ট, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আপনি যখন একটা একটা চিন্তা করবেন তখন হচ্ছে ওইভাবে হয়। এখানে কি হচ্ছে, শুধুমাত্র একজনের কাছে পাঠানো হচ্ছে, যে যারা একটা ইনফরমেশন পাঠানো হচ্ছে শুধুমাত্র একজনের কাছে পাঠানো হচ্ছে। ব্রডকাস্ট যে ব্যাপারটা আছে, ব্রডকাস্ট কি হবে যে সবার কাছে পাঠানো হচ্ছে একসাথে। মনে করেন একটা নেটওয়ার্ক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, আপনি কি করতে পারেন, ডাটাটা যখন মানে সমস্ত, এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কি ধরনের টেকনোলজির থ্রুতে নেটওয়ার্কটা করছেন, টেকনোলজির বেস করে কি করতে একটা কন্টেন্ট ডাটা পাঠাবে, এই ডাটাটা কি করবে ওই নেটওয়ার্কে সবার কাছে পৌঁছাবে, ওটা হচ্ছে ব্রডকাস্টিং, মানে টিভি ব্রডকাস্টিং, রেডিও এগুলো ব্রডকাস্টিং। মাল্টিকাস্ট কি, একজন সেন্ড করতেছে কিন্তু সবার কাছে পৌঁছাইতেছে না, 10টা কম্পিউটার আছে তার মধ্যে 5জনের কাছে পৌঁছাইতেছে, ঠিক আছে, এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে যে মাল্টিকাস্ট। একজনও না, আবার সবাই না, কয়েকজন, গ্রুপ বলতে পারেন। ডাটা কমিউনিকেশন মিডিয়াম, এখন আপনি যে ডাটাটা পাঠাচ্ছেন, যে ইনফরমেশনটা পাঠাচ্ছেন, সেটা কোনো না কোনো মাধ্যমের থ্রুতে কি হবে যে মানে গ্রাহকের কাছে পৌঁছাবে। তো এই মিডিয়ামটা কি হইতে পারে, বিভিন্ন রকম হতে পারে, ওয়্যার্ড হইতে পারে, ওয়্যারলেস হতে পারে। ওয়্যার্ড মানে হচ্ছে যে তার দিয়ে যাবে ইনফরমেশনটা, ওয়্যারলেস মানে তার ছাড়া যাবে। এখন মনে করেন যে কোঅ্যাক্সিয়াল কেবল, যে কিছু ওয়্যার্ড মানে এক্সাম্পল হচ্ছে কোঅ্যাক্সিয়াল, টুইস্টেড পেয়ার, ফাইবার অপটিক। আসলে পরবর্তীতে হয়তো আমি এগুলোর উপর ডিটেলস বলবো। কোঅ্যাক্সিয়াল এটাকে আসলে কিভাবে বলা যায়, আপনি বলেন কেবল টিভির যে তারগুলো আছে এগুলোকে, এগুলো কোঅ্যাক্সিয়াল কেবল, মানে কেবল টিভি, আপনি যে বাসায় যে টিভি ইউজ করেন, কেবল টিভি যেটা আছে ওটা যে তারের মাধ্যমে আপনি কানেক্ট করতেছেন, ওটা নর্মালি কোঅ্যাক্সিয়াল কেবল কেবল হয়।
টুইস্টেড পেয়ার কেবল যেটা আছে এটা আসলে আপনার যে টেলিফোন লাইন যেটা আছে মানে টেলিফোন লাইন যে কেবলটা ইউজ করে সেটাকে আমরা বলতেছি টুইস্টেড পেয়ার কেবল। ফাইবার অপটিক, ফাইবার অপটিক এটা আসলে কাচের অনেকখানি কাচ টাইপের বা সিলিকা ওই টাইপের জিনিস দিয়ে তৈরি, হয়তো উন্নত মানের প্লাস্টিক দিয়েও তৈরির অপশন আছে বা প্র্যাকটিক্যালি আছে আর কি। তো এখানে সিগন্যালটাকে আলোকরশ্মি হিসাবে ট্রান্সমিট হয় যার ফলে এটা খুবই ফাস্ট থাকে। তো এটা আসলে মনে করেন যে ইন্টারনেটের ব্যাকবোনে নর্মালি ইউজ করা হয় আর কি। ওয়্যারলেস মিডিয়াম, মনে করেন ওয়্যারলেস মিডিয়াম এটা আসলে তারবিহীন, কারণ তারবিহীন সিগন্যাল আসলে অনেক হইতে পারে, অনেক ধরনের হতে পারে, রেডিও, মাইক্রোওয়েভ, এটা আসলে ডিপেন্ড করে যে মানে যে ফ্রিকোয়েন্সিটা আছে, ফ্রিকোয়েন্সি তারপরে ন্যাচার মানে বৈশিষ্ট্য এগুলোর উপর বেস করে মানে তারবিহীন মাধ্যমকে বিভিন্ন নাম করা হয়েছে আর কি। মনে করেন রেডিও যেটা আছে রেডিওটা কি হতে পারে মানে নর্মাল রেডিও সিগন্যালটা কি করতে পারে যে মানে বিল্ডিং টিল্ডিং ভেদ করে যেতে পারে, এই ধরনের প্রপার্টিস আছে। তারপরে এটা মানে ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে আপনার 10 কিলো হার্স থেকে 1 গিগা হার্স পর্যন্ত এটা ফ্রিকোয়েন্সি থাকে। ফ্রিকোয়েন্সি আসলে যেটা আছে যে মানে ফুল ক্লক সাইকেল পার সেকেন্ড। এখন স্পিড যেটা আছে মানে রেডিও সিগন্যাল যেটা আছে ওগুলো ডাটা ট্রান্সমিশন স্পিড নর্মালি কি থাকে 24 কিলো বিট পার সেকেন্ড থাকে। এখন রেডিওর যে টোটাল ব্যান্ডউইথ স্পেকট্রামটা আছে মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আছে এটার কিছু পার্ট থাকে যে নর্মালি গভর্নমেন্ট কন্ট্রোল করে, আর কিছু পার্ট থাকে যে ওপেন মানে কন্ট্রোল পার্টটা শুধুমাত্র গভর্নমেন্টের অনুমতি নিয়ে আপনি ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জে ডাটা ট্রান্সফার করতে পারবেন, আর যেটা ওপেন সেটা পাবলিকলি ওপেন, সবাই সেটাকে ইউজ করতে পারে। এখন সেলুলার টেকনোলজি যেটা আছে মানে সেলফোনের টেকনোলজি আছে তারা রেডিও সিগন্যাল ইউজ করে আর কি। নর্মালি আসলে গভর্নমেন্ট যেটা করে যে মানে এক একটা রেঞ্জ এক একটা ক্যারিয়ারকে অ্যাসাইন করে একটা পার্টিকুলার এরিয়াতে বলা যায়। কারণ মাইক্রোওয়েভ যেটা আছে এটা কি হচ্ছে যে যেটা ফ্রিকোয়েন্সি রেঞ্জটা একটু পরে আমরা দেখবো। তো মাইক্রোওয়েভটা দুইভাবে কমিউনিকেট করে, একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল আর একটা হচ্ছে স্যাটেলাইট। টেরিস্ট্রিয়াল মানে হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠের মধ্যে আর একটা হচ্ছে স্যাটেলাইটের থ্রুতে কমিউনিকেশন হয়। আচ্ছা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমার বলা হচ্ছে যে মানে 300 মেগা হার্স থেকে 300 গিগা হার্স পর্যন্ত। ডাটা ট্রান্সফার স্পিড 1 গিগাবিট পার সেকেন্ড। এখন আরএফ ইঞ্জিনিয়ারিং আসছে মানে অনেক আরএফ ইঞ্জিনিয়ারিং তারা আসলে বলে যে ইউজেবল যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটা আসলে 1 গিগা হার্স থেকে 100 গিগা হার্স পর্যন্ত এটা আসলে মানে ইউজেবল। মাইক্রোওয়েভ ক্যান ট্রান্সমিট ডাটা, মানে মাইক্রোওয়েভ কি করতে পারে নর্মাল ইনফরমেশন, ভয়েস মানে কথা এবং ছবি এগুলো ট্রান্সমিট করতে পারে। মাইক্রোওয়েভ সিস্টেমে কি থাকে একটা ট্রান্সমিটার থেকে আর একটা রিসিভার থেকে, ট্রান্সমিটার ট্রান্সমিট করে রিসিভার রিসিভ করে। আচ্ছা এখন ভূপৃষ্ঠের মধ্যেই যে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন হয়, টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন হয়, সেক্ষেত্রে কি করতে পারে মাইক্রোওয়েভ যেটা আছে এটা মানে মাঝখানে কোনো বাধা থাকলে যেতে পারে না, পেনিট্রেট করতে পারে না, যার কারণে কি করতে হবে যে মানে মাঝখানে কিছু থাকবে না, মানে মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের ক্ষেত্রে ট্রান্সমিটার এবং রিসিভার এটা মাঝখানে কোনো ব্লক থাকতে পারবে না, যেটা কি করা হয় যে উঁচু টাওয়ার ক্রিয়েট করে তার থ্রুতে মাইক্রোওয়েভ কমিউনিকেশনটা করা হয় আর কি। এবং যে সেন্ডার এবং রিসিভার যেটা থাকে এটা হয়তো একই দিকে মুভ করে এদিকে লাইন অফ সাইট মানে একই লাইনের মধ্যে এদেরকে রাখতে হয় আর কি। এটা খুবই ন্যারো এরিয়াতে থাকে মানে সিগন্যালটা খুবই ন্যারো এরিয়া জুড়ে ট্রান্সমিট হয়। তো এইভাবে আসলে জিনিসটাকে অ্যালাইন করতে হয় আর কি। মাঝখানে কোনো বড় বিল্ডিং এগুলো থাকতে পারবে না, should not be any block between transmitter and receiver। এখানে আমরা দেখতেছি টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ মানে পিকচারের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন টাওয়ারের মধ্যে বসানো আছে সেন্টার এবং রিসিভার, মাঝখানে কোনো ব্লক নাই আর কি। তো স্যাটেলাইট মাইক্রোওয়েভ যেটা আছে, স্যাটেলাইট মাইক্রোওয়েভ আসলে মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কমিউনিকেট করা যায় বা লং ডিস্টেন্সে কমিউনিকেট করা যায়, যেখানে হয়তো অন্য কোনোভাবে কমিউনিকেট করা টাফ। এখন এটা বিভিন্নভাবে দেখানো হচ্ছে যে স্যাটেলাইটের সাথে ওয়ার্ল্ডের বিভিন্ন পার্টে কমিউনিকেট হচ্ছে। এখানে আমরা দেখতেছি যে স্যাটেলাইট স্টেশন যেগুলো আছে
এগুলা রিসিভার, এটা হচ্ছে ট্রান্সমিটার। তারপরে ট্রান্সমিটার স্যাটেলাইট দিয়ে কি করতেছে, রিসিভিং এন্ডে পাঠিয়ে দিতেছে। তবে নর্মালি যেটা হয় যে এখানে স্যাটেলাইটের মধ্যে কি থাকে, স্যাটেলাইটের মধ্যে রিসিভার থাকে, ট্রান্সমিটার থাকে, আর তো ট্রান্সপন্ডার নামে একটা জিনিস থাকতে পারে, যেটা হয়তো মানে এই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে পাঠাতে পারে। তো মানে স্যাটেলাইট কিভাবে কাজ করতেছে এখানে দেখানো হচ্ছে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক অনেক কোম্পানির স্যাটেলাইট সিস্টেম কি থাকে, আপনার হাব স্টেশন থাকে, যেটা কি করে যে ওগুলোর থ্রুতে মানে হপিং করে করে সিগন্যালটাকে লং ডিস্টেন্সে নিয়ে যাওয়া যায়। হপিং প্লাস অ্যাম্পলিফিকেশন। ওটা আসলে মেইনলি মনে হয় মানে লোয়ার বিটের ক্ষেত্রে ইউজ করা যায় আর কি। মানে লোয়ার বিট স্যাটেলাইট যেগুলো আছে, লোয়ার বিট স্যাটেলাইট কি করা হয় যে ভূপৃষ্ঠ থেকে মানে খুব বেশি উপরে স্থাপন করা হয় না আর কি। আর নর্মালি লো অরবিট স্যাটেলাইট মানে পুরো ওয়ার্ল্ডকে কভার করতে পারে না। আর লো অরবিট স্যাটেলাইট মানে লো স্পিড স্পিড কম থাকে, মানে খুব ধীরে গতিতে যায়। হচ্ছে আপনার হাব স্টেশন অথবা অল্টারনেট টেকনোলজি ইউজ করে পুরো পৃথিবীর হয়তো কভার দেওয়া সম্ভব। জিও সিনক্রোনাইজ স্যাটেলাইট, এটা কি হচ্ছে, এটা আসলে পৃথিবীটা যে গতিতে ঘুরতেছে জিও সিনক্রোনাইজ স্যাটেলাইট ঠিক একই গতিতে ঘুরবে। কারণ জিও সিনক্রোনাইজ স্যাটেলাইট দিয়ে সমস্ত পৃথিবী কভার করা সম্ভব। আর এই স্যাটেলাইট কমিউনিকেশন আসলে কি করতেছে, যে আমরা যে কিছুক্ষণ আগেও দেখলাম যে যে সিগন্যালগুলো যে যাচ্ছে আসতেছে এরা সবাই কি মানে মাইক্রোওয়েভ সিগন্যাল। স্যাটেলাইটের কি কম্পোনেন্ট থাকতেছে, রিসিভার থাকতেছে, রিসিভার অ্যান্টেনা থাকতেছে, ট্রান্সমিটার থাকতেছে, ট্রান্সমিটার অ্যান্টেনা থাকতেছে। ওয়াইফাই, এটা কি আপনার তারবিহীন মাধ্যম। মাইক্রোওয়েভ অ্যাক্সেস, রেডিও, ওয়াইফাই এরা সবাই কি তারবিহীন মাধ্যম। তো ওয়াইফাই যেটা আছে এটা আসলে রেডিও সিগন্যাল ইউজ করে, রেডিও ওয়েভ ইউজ করে। আসলে ওয়াইফাই বলতে আমরা আসলে ইন জেনারেল যেটা বুঝি, ইন জেনারেল আসলে ওয়্যারলেস ল্যান যেটা আছে, মানে ওয়্যারলেস তারবিহীন যে নেটওয়ার্ক আছে সেটাকে আমরা নর্মালি ওয়াইফাই বলে থাকি আসলে। কিন্তু টেকনিক্যালি আসলে ওয়াইফাই বলা হচ্ছে যে মানে IEEE 802.11 যে স্ট্যান্ডার্ডটা আছে, ওয়্যারলেস ল্যান স্ট্যান্ডার্ড যে আছে, ওই স্ট্যান্ডার্ড দিয়ে করা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ককেই আমরা ওয়াইফাই বলে থাকি। কিন্তু বেশিরভাগ ওয়্যারলেস নেটওয়ার্কই আসলে এই টেকনোলজিটাকে সাপোর্ট করে বা ইউজ করে, যার কারণে ওয়াইফাই বলতে ইন জেনারেল ওয়্যারলেস ল্যানকেই ইন্ডিকেট করে থাকে। তো ওয়াইফাই কি করতেছে, রেডিও ওয়েভ ইউজ করতেছে। ওয়াইফাই থ্রুতে আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারেন। মনে করেন যে হটস্পট যেগুলো থাকে, যেগুলো কফি শপে কি করতেছে, তারা আপনাকে ওয়াইফাই নেটওয়ার্ক দিচ্ছে, আর তারা তো রাউটার বা অন্য কোনো কিছু থ্রুতে মানে অথবা সেলফোন যে নেটওয়ার্ক আছে ওইটা থ্রুতে ইন্টারনেটে আপনাকে কানেক্ট করে দিচ্ছে আর কি। এটা কি করতে পারে, আমরা কম্পিউটারের মধ্যে ওয়্যারলেস ল্যান ক্রিয়েট করতে পারি কম্পিউটারগুলোর মধ্যে। আর মনে করি ইদানিং তো বেশিরভাগ ল্যাপটপে কি থাকে যে ওয়্যারলেস সিস্টেম থাকে, ওয়্যারলেস রেডি থাকে, যার কারণে আপনি কি করতে পারেন ওয়্যারলেস হাব অথবা ওয়্যারলেস সুইচ কিনে কম্পিউটারগুলোর মধ্যে ওয়্যারলেস তারবিহীন ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারেন। ওয়াইফাই একটা পপুলার টেকনোলজি যেটা আপনার কি করতেছে যে allows an electronic device to exchange data or to connect to the internet wirelessly using radio waves। বুঝতেই পারতেছেন। আচ্ছা, ওয়াইম্যাক্সটা কি, ওয়াইম্যাক্সটা আসলে যেটা বলা যায় যে এটাকে রিমোট অঞ্চলে যেখানে হয়তো তারের মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করা সম্ভব না, আর ওয়াইফাই যেটা আছে, ওয়াইফাই এর যে রেডিও বা ওয়াইফাই যে টেকনোলজি আছে ওই টেকনোলজিটা আসলে খুব বেশি জিওগ্রাফিক্যাল এরিয়া মানে ভৌগোলিক এরিয়াকে কভার করতে পারে না। সেক্ষেত্রে ওয়াইম্যাক্স টেকনোলজি ইউজ করে আমরা কি করতে পারি যে মানে অনেক দূরের পর্যন্ত নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি, ইন্টারনেট সুবিধা দিতে পারি, এবং এটা নর্মালি হাই স্পিড হয়, স্পিড এটা খুব ভালো থাকে আর কি। এটাকে একটা ভেরি গুড অল্টারনেট বলা যায় কেবল এবং ডিএসএল এর। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওয়াইম্যাক্সটা কি করে মাইক্রোওয়েভ যে টেকনোলজি আছে মাইক্রোওয়েভ টেকনোলজিকে সেটা কমপ্লিট করে। সেখানে আরেকটা কথা বলা যায় যে মাইক্রোওয়েভ যখন মানে বলতেছিলাম, আসলে যেটা আছে যে মানে পাবলিক যে টেলিফোন নেটওয়ার্কটা আছে, পাবলিক টেলিফোন নেটওয়ার্কটা আসলে মানে টেরিস্ট্রিয়াল যে
টেরিস্ট্রিয়াল যে মাইক্রোওয়েভ সেই সিস্টেমটা অনেক সময় ইউজ করে থাকে, সেটা লং ডিস্টেন্সে ডাটা পাঠানোর জন্য এক এরিয়া থেকে আরেক এরিয়াতে, সেটা পাবলিক টেলিফোন নেটওয়ার্ক মাইক্রোওয়েভ অ্যাক্সেস ইউজ করে থাকে আর কি। আবার মনে করেন যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটা সিটি জুড়ে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটাও হয়তো মাইক্রোওয়েভ টেকনোলজি ইউজ করতে পারে আর কি, ইউজ নর্মালি করে থাকে, এবং ইউজ করাটা অনেক ক্ষেত্রে তো ওয়াইজ। ওয়াইম্যাক্স আমরা কি বলতেছি, একটা স্ট্যান্ডার্ড টেকনোলজি যেটা কি করতেছে যে মানে লাস্ট মাইল ওয়্যারলেস, মানে রিমোট অঞ্চলে অনেক দূরবর্তী এলাকাতে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস দিতে চাচ্ছে। ওয়াইম্যাক্স এর মেইন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারনেট অ্যাক্সেস দিতেছে কিন্তু ব্রডব্যান্ড ফর্মে। ব্রডব্যান্ড আমরা বুঝতেছি যে হাই স্পিড ইন্টারনেট, এবং এটা আমরা কি কেবল মডেম এবং ডিএসএল এর অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি। এবং যে সমস্ত জায়গাতে আপনার তারের ইউজ করা সম্ভব না, কেবল ডিএসএল ইউজ করা সম্ভব না, সেক্ষেত্রে আপনার আমরা ওয়াইম্যাক্স ইউজ করতে পারি। মানে বাংলাদেশের জন্য একটা ভালো সিস্টেম। বাংলাদেশে কি হচ্ছে যে মানে বাংলা লায়ন এবং কিউবি এরা ওয়াইম্যাক্স দিচ্ছে, কিন্তু বাংলা লায়নের কাভারেজ অনেক বেশি আর কি। ওয়াইম্যাক্স মানে জুনে 2005 অনুসারে ওয়াইম্যাক্স এর গতি হচ্ছে আপনার 30 থেকে 40 মেগাবিট পার সেকেন্ড। 2011 সালে এর স্পিড এসে দাঁড়াচ্ছে 1 গিগাবিট পার সেকেন্ড। ওয়াইম্যাক্স কে আসলে সামটাইম বলা হয় যে ওয়াইম্যাক্স অন স্টেরয়েডস। এটা আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করা যায়, মানে ব্রডব্যান্ড কানেকশন ইউজ করা যায়, মানে সেলুলার সেলফোনের নেটওয়ার্কের ব্যাকহল হিসেবে ইউজ করা যায়, হটস্পটে ইউজ করা যায়। এটা সিমিলার টু ওয়াইফাই। এটা কি করতে পারে, অনেক দূরবর্তী অনেক ভৌগোলিক এরিয়া জুড়ে আপনার অ্যাক্সেসটা আপনি দিতে পারে আর কি। ওয়াইফাই এর অ্যাডভান্টেজ আপনি ওয়্যারলেস ল্যান ক্রিয়েট করতে পারেন ওয়াইফাই দিয়ে। তারপরে বেশিরভাগ ল্যাপটপে আজকাল মানে ওয়াইফাই আছে, যার কারণে আপনি হটস্পটে ল্যাপটপ দিয়ে কানেক্ট করতে পারবেন। ওয়াইফাই এর অসুবিধা যেটা আছে, ডাটা ট্রান্সফার লো, coverage limited, data security is an issue। মানে এটা অলমোস্ট সিকিউর বলা যায়, যদিও 100% না। কারণ WEP, WPA, WPA2 মানে সিকিউরিটি সিস্টেম। তো মনে হচ্ছে যে WEP-টা মানে প্রথম দিকে হয়তো অতটা রিলায়েবল হতো না, পরবর্তী সিস্টেম যেগুলো সেগুলো হয়তো অনেকখানি রিলায়েবল। নেটওয়ার্ক সিকিউরিটির একটা অপশন আসলে এখানে স্লাইডগুলোর মধ্যে ওয়াইম্যাক্সটা আসলে ওয়াইফাই এর পরে আসার কথা ছিল, যাই হোক ওয়াইম্যাক্সটা ওয়াইফাই এর ভিতরে ঢুকে গেছে যা মনে হচ্ছে, তাই মনে হচ্ছে আর কি। এরপর আবার ওয়াইম্যাক্স আসতেছে। ওয়াইম্যাক্সটা কি কি কারণে ইউজ হচ্ছে যে মানে মোবাইল ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিচ্ছে অ্যাক্রস সিটিজ অ্যান্ড কান্ট্রিজ, ওয়্যারলেস অল্টারনেটিভ দিচ্ছে কেবল এবং ডিএসএল এর, ডাটা টেলিকমিউনিকেশন আইপিটিভি কোয়ালিটি অফ সার্ভিস এই সমস্ত সার্ভিস প্রোভাইড করতে পারতেছে। অনেক ক্ষেত্রে এটা মানে বিজনেস কি করে ওয়াইম্যাক্স এর থ্রুতে ইন্টারনেট কানেকশন ইউজ করতে পারে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ওয়াইম্যাক্সটা কি করতে পারে যে মানে ওয়্যারলেস কানেকশন অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যাচ্ছে। যখন ওয়্যারলেস কানেকশনটা ফেল করবে তখন ইনস্ট্যান্টলি ওয়াইম্যাক্সটা ইউজ হবে, হাই স্পিড সাপোর্ট পাওয়া যাচ্ছে আর কি। স্মার্ট গ্রিড এবং মিটারিং অ্যাপ্লিকেশন সেটা নর্মালি ইউএস এর দিকে চিন্তা করতে পারেন। কিছু কিছু অ্যাপ্লিকেশনে মাইক্রোওয়েভের সাথে ওয়াইম্যাক্স কমপ্লিট করে, রিমোট এরিয়াতে ওয়াইম্যাক্স এর থ্রুতে ইন্টারনেট দেওয়া সম্ভব, যেটা আসলে ডাবল হয়ে গেছে আর কি। ওয়াইম্যাক্স এর অসুবিধাগুলোর মধ্যে যেটা আছে যে মানে 50 কিলোমিটার বেশি হয়ে গেলে ডাটা স্পিড 70 মেগাবিট পার সেকেন্ডের নিচে কমে আসে। ইন্টারনেট অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ্লিকেশন হয়তো মানে উইথ ইনক্রিজ ডিস্টেন্স মোর বেজ স্টেশনস আর রিপেয়ার, ডিস্টেন্স বাড়ার সাথে সাথে কোয়ালিটি ঠিক রাখতে গেলে বেজ স্টেশন বেশি রাখবে। ব্যাড ওয়েদার ক্যান অ্যাফেক্ট দ্য সিগন্যাল, খারাপ আবহাওয়া সিগন্যালটাকে অ্যাফেক্ট করে, তার মানে কোয়ালিটি এবং স্পিড দুইটা কিন্তু অ্যাফেক্ট হবে। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকলো আর কি।
ওকে, আপনার যদি কোনো কনসার্ন থাকে ask.juststc.net এখানে আপনারা প্রশ্ন সাবমিট করতে পারেন এবং অন্যভাবে সাবমিট করলে আনসারও দিতে পারেন। আর যদি মানে এই ট্রেনিং ভিডিও অ্যাক্সেস রিলেটেড কোনো প্রবলেম থাকে, ওয়েবসাইট রিলেটেড কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা যেটা করতে পারেন rafiq@justetc.com এই কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো এনকোয়ারি থাকে তাহলে মানে saeed@justetc.net এখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো এখানেই রাখলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়।